সকালের সূর্যের নরম আলো ছাদে ছড়িয়ে পড়েছে। শীতের সকালের হালকা ঠান্ডা হাওয়া চারপাশে একটা স্নিগ্ধতা এনে দিয়েছে। ছাদের এক পাশে তিশা দাঁড়িয়ে গাছে পানি দিচ্ছে। অরুণ যত্নে লাগানো টব ভর্তি গাছগুলো যেন কথা বলছে তার সাথে। সবুজ পাতাগুলো আরো উজ্জ্বল হয়ে উঠেছে পানির সংস্পর্শে। পাশেই ছোট্ট তুবা দাঁড়িয়ে আছে, তার গোল গাল মুখটা আজ একটু মলিন। হাতের পুতুলটা মাটিতে রেখে সে টলমল চোখে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি বারবার সিঁড়ির দিকে যাচ্ছে। তিশা তুবাকে লক্ষ্য করে গাছে পানি দিতে দিতে মমতার সুরে প্রশ্ন করে, কি হয়েছে বনু, এত চুপচাপ কেন? তুবা মুখ তুলে মিহি কণ্ঠে বলল, অরু আপু কোথায়? সকাল থেকে তাকে দেখছি না। তুমি তো বলেছিলে অরু আপু আজ আসবে আমাদের বাড়িতে। তিশা লম্বা শ্বাস টানলো, মলিন হেসে বলল, ওরও আসতে পারবে না, ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার। মন খারাপ করিস না, গাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখেছিস? তুবা কিছুক্ষণ গাছের দিকে তাকালো, তারপর গাল ফুলিয়ে বলল, গাছ সুন্দর কারণ এগুলো অরু আপু লাগিয়েছে। আমার অরু আপু এই ফুলের চেয়ে আরো বেশি সুন্দর। আমি ওর কাছে যাব। তিশা হেসে ফেলল। পানি দেওয়া শেষ করে বোনের সামনে এসে দাঁড়ায়, তপ্ত শ্বাস ছেড়ে বলে, ইউ নো হোয়াইট, ধৈর্য একটি মহৎ গুণ, রাইট? অপেক্ষা কর, ওরও নিজেই তোকে দেখতে আসবে। তুবা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তার চোখে স্পষ্ট সে অরু আপুকে মিস করছে। ঠিক তখন সিঁড়ি দিয়ে রাহাত উঠে এলো। রাহাত এসে তুবাকে গাল ফুলিয়ে থাকতে দেখে বুঝতে পারলো তার কারণ। সবসময় হাসি খুশি আর দুষ্টুমি করে বেড়ানো তুবার অরু আপুর জন্য মন ভালো নেই। তুবার গাল টিপে দিল রাহাত, তুবাকে হাসানোর জন্য মজা করে বলল, আমাদের ছোট্ট দুবারানি এত চুপচাপ, এটা কি মেনে নেওয়া যায়? আজ কি সূর্য পশ্চিমে উঠেছে? তুবা মুখ ফিরিয়ে বলল, মজা সব সময় পছন্দ না ভাইয়া, আমি অরু আপুকে খুঁজছি। রাহাত হাসতে হাসতে কাছে এসে এক হাতে বোনকে আলিঙ্গন করলো, বলল সবেকে, একটা গল্প শুনবি? এক দেশে ছিল এক ছোট্ট রাজকুমারী, তার নাম ছিল তুবা। তুবা অবাক হয়ে তাকালো, কণ্ঠে বিস্ময়। আমার নাম কেন? গল্পটা সত্যি নাকি? রাহাত নাক চেপে ধরে বলল, একদম সত্যি। আর সেই রাজকুমারীর মন খারাপ থাকলেই নাকি তার চারপাশের ফুলগুলো লুকিয়ে যেত। রাজকুমারী যখন হাসতো তখন সারা ছাদে আরো সুন্দর ফুল ফুটে উঠত। এখন বল, তুই কি হাসবি না? তুবা কিঞ্চিত মুচকি হাসলো। ভাইয়ের বোকা বোকা মজায় কণ্ঠ পুড়ে আপনা আপনি হাসির ঝলক বেরিয়ে আসে। ও জানে ইচ্ছে করে রাহাত এরকমটা বলছে। ছোট হলেও তবুও এতটা অবুঝ নয়। নিজেও বাচ্চাদের মতো অবাক হওয়ার ভান করে বলল, সত্যি আমার হাসি দেখে ফুল ফুটবে? রাহাত অভিনয়ের ভঙ্গিতে বলল, অবশ্যই। তুই যদি এখন হাসিস, দেখবি এই গাছের টব থেকে এক গাদা ফুল বেরিয়ে আসবে। তুবা শব্দ করে হেসে উঠলো, হাসলো তিশাও। রাহাত ওর দিকে তাকিয়ে নিষ্পৃহ গলায় বলে, এই যে দেখলি তো, ফুলগুলো খুশি হয়ে গেল। তিশা পাশ থেকে চিন্তিত কণ্ঠে শুধালো, ভাইয়া, ওরুর এখন কি অবস্থা? ক্ষত শুকিয়েছে? রাহাত দীর্ঘশ্বাস ছাড়লো, মাথা নেড়ে উত্তর দেয়, আঘাত পেয়েছে, এত তাড়াতাড়ি আঘাত ঠিক হয় না। তিশা হতাশ কণ্ঠে মলিন চোখে চেয়ে বিড়বিড়ায়, শরীরের আঘাত শুকাতে সময় লাগে না, কিন্তু মনের আঘাত এত জলদি কি শুকায়? উড়নচণ্ডী মিষ্টি একটু ভেঙে পড়ার মেয়ে নয়। রাহাতের কিছু কথার মাঝে মাঝে কষ্ট পেলেও পাত্তা দেয় না, আঘাত বিশ্বাস রাখে। একদিন রাহাত ঠিক তার ভালোবাসা বুঝবে। তবুও প্রিয় মানুষটির অবহেলা কি প্রাণে সয়? মন মানতে চায়? কাঁধে ব্যাগ চাপিয়ে কিছু নজর পড়তেই সে নিজের মতো করে হাসলো, কপালের মসৃণ চামড়া টান টান করে ভাবলো, ওই খাটাস রাহাত আমাকে পাত্তা না দিলেও আমি আমার ভবিষ্যৎ জানতে পারি। দেখি জ্যোতিষী কি বলে। মিষ্টি রাস্তার ধারের এক জ্যোতিষীর কাছে গেল। তখন তাকে দেখেই বিড়বিড়িয়ে ছিল। জ্যোতিষী ছিলেন মোটা ফ্রেমের চশমা পরা এক বৃদ্ধ। ভ্রু কুঞ্চিত করে ভাগ্য নির্ধারণের বিভিন্ন কার্ড নাড়াচাড়া করছেন। মিষ্টি তার সামনে গিয়ে উচ্ছ্বাস ভরা কণ্ঠে সুর টেনে বলল, জ্যোতিষী গো জ্যোতিষী, হাতটা ধইরা কও দেখি, মনে মনে যারে চাই তারে আমি পামু কি? আমি মনে মনে যারে চাই তারে পামু কি?
জ্যোতিষী নাকের উপরে থাকা চশমা আঙুল দিয়ে ঠেলে কিঞ্চিত ভোর দিকে নিলেন। হাতের ইশারায় মিষ্টিকে সম্মুখে বসতে বললেন। মিষ্টি বসলো। জহুরি চোখে পর্যবেক্ষণ করলো কিয়ৎ পরিমাণ, কিন্তু তার পরখ করা শেষ হচ্ছে না। এদিকে মিষ্টির ভার্সিটি যেতে হবে, ধৈর্য শক্তি কুলোয় না। অধৈর্য সহিত জ্যোতিষী হাত চাওয়ার পূর্বে নিজে থেকে হাতের তালু এগিয়ে দিল। চনমন কণ্ঠে বলে উঠল, ভাগ্যরেখা দেখিয়ে ফটাফট বলুন তো, আমার বিয়ে কবে হবে? আমার মনের মানুষ আমাকে কবে বুঝবে, কিংবা আদৌ বুঝবে কি না? জ্যোতিষী চশমার আড়ালে চোখ ক্ষুদায় বড় করে মিষ্টির হাত দেখে একটু চুপ থাকলেন। তারপর হালকা হাসি দিয়ে উৎফুল্ল চিত্তে বেশ দাম্ভিক সমেত বললেন, তোমার বিয়ে কবে হবে সেটা আমি স্পষ্ট দেখতে পারছি, তাই তো একদম সঠিক নিশ্চিতভাবে উপলব্ধি করতে পারছি। মিষ্টির হাস্যোজ্জ্বল মুখখানা আরো ঝলমলিয়ে উঠল। উচ্ছ্বসিত কণ্ঠে জানতে চাইল, জলদি বলুন, জলদি, বিয়ে কবে হবে? তবে যাকে নিয়ে তুমি স্বপ্ন দেখছো তাকে পেতে হলে অনেক ধৈর্য ধরতে হবে তোমায়। মিষ্টির মনক্ষুণ্ণ হলো, বিরক্ত লাগছে, আইটাই করে বলল, আমার যথেষ্ট ধৈর্য রয়েছে। আপনাকে যা জিজ্ঞেস করেছি বলুন তো। জ্যোতিষী মাথা নেড়ে বললেন, সময় হলে একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি আর প্রতি আসল ভালোবাসা দেখলে সে একদিন নিজেই তোমার দিকে আসবে। মিষ্টির রাগ পাহাড় ডিঙানোর পথে। তিরিক্ষি মেজাজ নিয়ে বলে, ও রে জ্যোতিষী, আপনার জ্ঞান শুনতে ইচ্ছুক নয়। ফার্স্ট বলুন, আমার বিয়ে কবে হবে? জ্যোতিষী এবার সরাসরি মিষ্টির মুখবিবরে নজর রাখলেন। গভীর গলায় জবাব দিলেন, ঠিক গায়ে হলুদের পরের দিন। মিষ্টির চক্ষুদয় বড় বড় হয়ে গেল। অক্ষি যুগল কোটর ছেড়িয়ে বেরিয়ে আসার উপক্রম। এই জ্যোতিষী বলে কি? শীতের সকাল, ঘড়ির কাঁটা তখন ঠিক 9টা ছুঁই ছুঁই। আকাশ জুড়ে ধূসর মেঘের আস্তরণ। সূর্যের আলো লুকোচুরি খেলছে। আচমকা জোরে জোরে ঠান্ডা বাতাস বইছে, যেন প্রকৃতির রূঢ় রূপ। গাছের পাতাগুলো কাঁপছে তীব্র তাণ্ডবের দাপটে। মাটিতে পড়ে যাচ্ছে শুকনো পাতা। বাতাসের শোষণ শব্দে পরিবেশটা আরো গা ছমছমে লাগছে। হালকা শীতের ঠান্ডা হিমেল বাতাস যেন চারপাশে নীরবতাকে ভেঙে দিয়েছে। মাঝে মাঝে কোনো ঘরের জানালা বন্ধ হতে দড়াম শব্দ করছে। প্রকৃতির এই তাণ্ডব যেন শীতের এক অন্যরকম ঘোষণা। শোষর তীব্র বাতাসের দাপটে ধ্যাবেনের পরিপাটি গোছানো চুল এলোমেলো হয়ে যাচ্ছে। অল্প সংখ্যক চুল ললাটে লুটোপুটি খাচ্ছে। ভ্রুকুঞ্চিত করে সে ব্যালকনিতে দাঁড়িয়ে হিংস্র জন্তুর ন্যায় হুঙ্কার ছেড়ে কাউকে শাসাচ্ছে। সুগভীর ভাষা ভাষা চক্ষুদ্বয় স্থির ব্যালকনির গ্রিল ভেদ করে শোরগোল রাস্তায়। মস্তিষ্কের পুরো মনোনিবেশ ফোনের ওপর প্রান্তের মানুষের ভীতিকর বচনে। অযাচিত রক্তিম নেত্রদয়ে ভেসে উঠেছে ধ্বংসাত্মক লেলিহান। ক্রোধের দাবানল পুরো মুখমণ্ডল জুড়ে। দাঁতে দাঁত পিষে রাগ সংবরণ করে। কণ্ঠ খাদে এনে আদেশ সহিত চিবিয়ে চিবিয়ে বলল, I don't want to hear any excuses. Listen carefully. Heaven is both an ideal person and a monster. দলের লোকদের বলে দিবে আমার সাথে কোনো রকম চালাকি না করতে। Otherwise, the consequences would be very good. ফোনের অপর পাশ থেকে মানুষটা কি বলেছে শোনা যাচ্ছে না, তবে তার উত্তরের পরিপ্রেক্ষিতে হাভানের মুখশ্রী কাঠিন্য রূপ নেয়। তেজি গলায় কাট কাট জবাব দিল, একজন মানুষ কি পৃথিবী থেকে হাওয়ায় গিয়েছে? ডেফিনেটলি পৃথিবীতে আছে, খুঁজতে থাক। And keep an eye there. মিত্র সেজে কোনো শত্রু ঘুরছে নাকি? কল কেটে গেল। লোহার গ্রিল শক্ত খসখসে হস্তে মুঠো করে চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা চালালো হ্যাভেন। বক্ষস্থলে ঝড় বইছে পরাজয়ের নিশানে। কিছু ঘটনার দৃশ্যপট মস্তিষ্ক ক্যাচ করতেই অকস্মাৎ তীক্ষ্ণ চাহনির ফট করে খুলল। বিচক্ষণ নিগুড় দৃষ্টি তৎক্ষণাৎ সচল হয়। ললাটে প্রগাঢ় ভাঁজ ফেলে স্বীয় মনে বিড়বিড়ালো। আমার কেন মনে হচ্ছে শিকারি আমার আশেপাশে চাল পেতে বসে আছে? কেন মনে হচ্ছে সে আমার চোখের সামনে ইনোসেন্ট মুখ বানিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমি ধরতে পারছি না, তাকে চিনতে পারছি না। Is this true? Or does it feel this way because overthinking? অরু বালিশি মুখ গুজে নীরবে নিভৃতে অশ্রু বিসর্জন দিচ্ছে। কোফানোর দরুন নাজুক শরীরটা ধীরে ধীরে গতিতে কাঁপছে। বুকের ভেতর সূক্ষ্ম ব্যথায় চৌচির হয়ে যাচ্ছে। দুমড়ে মুচড়ে যাচ্ছে হৃৎপিণ্ড। মুহূর্তেই ভয়ে সেটা সম্ভব হচ্ছে না। অরুর বাঁধন ছাড়া অশ্রু বিসর্জনের কারণ নিখিল। ভোর সকালে বিরতিহীন বেজে চলা ফোনের শব্দে অরুর যখন তন্দ্রা কাটে, তখন কল রিসিভ করে শুনতে পায় পায়ের নিচ
মাটি সরে যাওয়ার মতো ঘটনা। নিখিল নাকি বিয়ে করে ফেলেছে। না, অরু সেজন্য কাঁদছে না। অরুর এক বান্ধবী আছে যে নিখিলের সঙ্গে ওর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছিল। সেই বান্ধবীর সাথে নিখিল হোটেলে রাত কাটাতে গিয়ে ধরা পড়েছে। পাবলিক জুতাপিটা করে সেখানে কাজী ডেকে তাদের বিয়ে পড়িয়ে দিয়েছে। এরকম হীনমন্যতা কুরুচিপূর্ণ মনোভাবের লম্পট একজন মানুষকে ভালোবেসেছিল, সেটা ভাবতেই অরু কাঁদছে। এই খবর অরুকে জানিয়েছে ঘনিষ্ঠ বান্ধবী মিষ্টি। অরুর গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে এখন। নিজের পছন্দের উপর ঘৃণায় গা গুলিয়ে উঠেছে। অভিমান, রাগ, ঘৃণা মিশ্র অনুভূতি মেশানো জোরালো আওয়াজে আপন মনে আওড়ালো অরু। অবশেষে আমিও মেনে নিলাম, তুমি আর কখনোই ফিরবে না। স্বাগতম আমাদের দুজনের আলাদা পথ চলার। গুনগুন করে কান্নার শব্দ কর্ণগোচর হতেই হ্যাভেন ব্যালকনি থেকে রুমে আসে। অরু বিছানায় উপর হয়ে বালিশ কামড়ে কাঁদছে। অরুর চোখের অশ্রু জলে হ্যাভেনকে বিচলিত হতে দেখা গেল না। তার মুখ বিবর সাবলীল। কেন কাঁদছে হ্যাভেনের অজানা নয়। অরুর জানার আগেই হ্যাভেন নিখিলের ধরা পড়ার ঘটনা জেনে গিয়েছিল। হ্যাভেন পারত অরুকে বিষয়টা জানাতে, কিন্তু জানায়নি। তার ধানি লঙ্কা বইটার স্বভাব দেখা গেল। হ্যাভেন নিজে থেকে এই খবরটা দিলে অরু উল্টো বুঝে হ্যাভেনকে খোঁজাতো, বলতো নিশ্চয়ই এসব কিছু হ্যাভেনের কারসাজি, সেজন্য ইচ্ছে করে জানায়নি। অরুর দিকে এক পল চেয়ে হ্যাভেন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। বিদেশি ভালো ব্র্যান্ডের পারফিউম গায়ে স্প্রে করতে লাগলো। দর্পণে অরুকে লক্ষ্য করে বিদ্রুপ স্বরূপ বলে উঠল, বালিশ কামড়ে প্র্যাকটিস করে পর আমাকে কামড়ানোর ধান্দা করছো না তো? অরু সচকিত হয়ে চোখের অশ্রুবিন্দু মুছে নিল। দরপরিয়ে সহসা উঠে বসলো। বার কয়েক নাক টেনে নিজেকে সামলে নেয়। ভ্রু কুচকে হ্যাভেনের দিকে তাকায়। ভাঙা গলায় মৃদু স্বরে বলে, সব সময় বাজে কথা না বললে কি আপনার পেটের ভাত হজম হয় না? পারফিউম নিজস্ব জায়গায় রেখে অরুর সামনে শটান হয়ে দাঁড়ায় হ্যাভেন। পকেটে হাত গুজে নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দেয়, আমি কখনো কারোর সাথে বাজে কথা বলি না, কিন্তু তোমাকে দেখলে এরকম হাঁচের কথাবার্তা মুখ ফসকে আপলাপটি বেরিয়ে আসে। আমার কি দোষ? অরু উঠে দাঁড়ায়। কোমরে হাত রেখে কটমটিয়ে তর্জনী উঁচিয়ে বলে, আপনার মুখটা না একদিন আমি সেলাই করে দেব। হ্যাভেন বাঁকা হাসলো। নিগুড়ো দৃষ্টি ফেললো অরুর রাগান্বিত মুখ বিবটে। নিষ্প্রভ নিরেট স্বরে আওড়ালো, যখন ইচ্ছে সেলাই করো, তবে শর্ত একটাই, সেলাইয়ের ধারালো সূক্ষ্ম সুই যেন তোমার কোমল কোষের ন্যায় মাপ। অরু আড়ষ্টতায় কিছুটা মিয়ে গেল। তৎক্ষণাৎ গাম্ভীর্যের আড়ালে লুকিয়ে ফেলল। মুখের রাগত্ব ভাব ফুটিয়ে বলে, লাগামহীন পুরুষ মানুষ মানেই বেইমান। আজ তো একটা ধোঁকার মার্কেট, এদের সঠিক বিচার ওপরওয়ালাই করবেন। অরুর কথা স্পষ্ট বারন্ত কচি ডাল ঝড়ে ভেঙে যাওয়ার মতো। ভগ্ন হৃদয়ের দীর্ঘশ্বাস। হৃদয়ে হ্যাভেন একটু রাগ করল না। যদিও কথাটা হ্যাভেনের সাথে বলেছে, তবে হ্যাভেন উপলব্ধি করতে পেরেছে এই দোয়া ভর্সনা নিখিলের উদ্দেশ্যে ছিল। হ্যাভেন ভাবুকতা চিত্তে ভ্রু নাচালো। হিচল হেসে সিরিয়াস ভঙ্গিতে জানতে চাইল, যেখানে প্রেম করে হারাম, সেখানে ছ্যাঁকাকে আল্লাহর কাছে বিচার কিভাবে দাও? অরু মনের মধ্যে কোথাও হোঁচট খেল। বৃতৃষ্ণা প্রকাশ করলো নিজের পছন্দের। ফোঁস করতে করতে বিছানায় বসলো। হ্যাভেন ঠোঁট টিপে হাসে। অরু রাগ আরো বাড়িয়ে দিতে এই গা জ্বালানো হাসি যথেষ্ট ছিল। বিছানা থেকে বালিশ নিয়ে হ্যাভেনকে সমাল তালে মেরে যাচ্ছে, আর নিজের কাল নাগিনী রূপ ধারণ করে চেঁচামেচি করছে। হ্যাভেনকে বকাঝকা করছে। অরু থামছে না দেখে হ্যাভেন অরুর কোমর জড়িয়ে ধরলো। হাত দুটো মুঠোবন্দি করে ব্যঙ্গাত্মক করে বলে, বিয়ে যে কি পরিমাণ প্যারা, সেটা তোমাকে না করলে বুঝতে পারতাম না। ছাড়ুন, গা ঘেঁষা পুরুষ মানুষ। অরু বিরক্ত কণ্ঠে বলে। হ্যাভেন ছাড়লো না, বরং অরু সরু গোল নাকে নাক ঘষল। দুর্বোধ্য হেসে চনমনে গলায় জবাব দিল, তোমার থেকে হাজার গুণ ভালো আছে। তুমি তো বিয়ের আগে প্রেমিকের সাথে হাত ধরাধরি করতে। অরু চোখ ছোট ছোট করে তাকায়। টানা টানা হরিণী নেত্র স্থির করলো হ্যাভেনের চোখে। গভীর দৃষ্টিতে চেয়ে তাচ্ছিল্য হেসে বলে, আপনি কত ভালো জানা আছে আমার। খুব তো বড় বড় কথা বলেন, অথচ যৌবনের ঠেলা সামলাতে না পেরে পাগল হয়ে 23 বছর বয়সে বিয়ে করে ফেলেছিলেন। তাই আমাকে কথা শোনানোর রাইট আপনার নেই। হ্যাভেনের দুষ্টুমি ভরা চোখ কপালে উঠে গেল। হতবিহ্বল অক্ষিপটকে বড় করে ফেললো নিমেষেই। ডার্ক রেড ঠোঁট জোড়া ফাঁকা হয়ে গিয়েছে কিঞ্চিত। কণ্ঠে অবিশ্বাস্য ঢেলে শুধায়, হোয়াট আর ইউ ড্রাঙ্ক? 23 বছর অনার্স কমপ্লিট করার পর মাস্টার্সে পড়াশোনা করার পাশাপাশি অফিস সামলানো,
এসব করব নাকি বিয়ে? 23 বছরে কেউ বিয়ে করে? তাও যদি উচ্চ বংশে কোনো স্বনামধন্য ফ্যামিলির মানুষ হয়, বুদ্ধি কি হাঁটুতে নিয়ে করো? অরুর কুচকানো ভ্রু আরো কুচকালো। হাভেনের মুখবয় সময় নিয়ে পর্যবেক্ষণ করলো। নজর মিলিয়ে সন্দেহী গলায় প্রশ্ন ছুড়ল। টুটুলের বয়স 5, যতটুকু জানি আপনার বয়স 30। তার মানে টুটুলের জন্ম তখন হয়েছিল যখন আপনি 25 বছরের ছিলেন। তাহলে হিসাব কি দাঁড়ালো? আপনি বিয়ে করেছেন 23 কিংবা 24 বছর বয়সে। সহসা হাভেন সম্বিত ফিরল, মস্তিষ্ক সচল হয়। আনকুছে অরুকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। হালকা গলা খাঁকারি দিল, থমথমে বিরস মুখে উত্তর দেয়। ও হ্যাঁ, ওই আর কি। আশ্চর্য লোক, কত বছর বয়সে বিয়ে করেছেন সেটাই মনে রাখতে পারেন না। অরু হতবাক, তীক্ষ্ণ দৃষ্টিতে হাভেন আমতা আমতা করলো। আইটাই করে ওয়ালেট নিয়ে রুম ত্যাগ করতে উদ্যত হয়। শুনো, তুমি শোনো, আজকে ভার্সিটি যাওয়ার দরকার নেই, বাড়িতে থেকে রেস্ট নাও। অরুকে কথা বলার সময় দিল না হাভেন। মুখের কথা কেড়ে নিয়ে নিজ বক্তব্য শেষ করে ত্রস্ত পায়ে বেরিয়ে গেল। অরুর মন মস্তিষ্ক বড় বিক্ষিপ্ত। বিষণ্ণতায় জড়িয়ে থাকা এক অসীম শূন্যতার মাঝে মনে হলো ছাদে গেলে হয়তো একটু শান্তি মিলবে। শ্বশুরবাড়ি আসার পর বাড়িটা ভালোভাবে ঘুরে দেখা হয়নি। বাইরে থেকে ছাদের দৃশ্যপট চোখ বুলিয়েছিল কয়েকবার। তাতে বুঝতে পেরেছে ছাদ দেখতে খুব সুন্দর হবে। টবে লাগানো ডালিয়া ফুল গাছ লম্বা হয়ে ছাদের রেলিং পার করে উঠিয়ে দিয়েছে কখনে। বড় একটা ফুল ফুটেছে গাছে। এছাড়া গেটে ফুল গাছের লতা পাতা ঠাঁই পেয়েছে রেলিং পার করে নিচ পর্যন্ত। প্রতিদিনের চেনা ছাদ, যেখানে আকাশটা একটু বেশি নীল আর বাতাসটা একটু বেশি মুক্ত, অথচ সে একবারও দেখার প্রয়োজন বোধ করেনি। আসলে মন ভালো না থাকলে, মন শান্তি না পেলে আশেপাশের সব কিছু বিতৃষ্ণা লাগে। অরু ঠিক করলো ছাদ থেকে একটু ঘুরে আসা যাক। সেখানে গিয়ে হয়তো মনের এই কোমর ভাবটা কেটে যাবে। ছাদে ওঠার পর অরু লম্বা শ্বাস টানল। প্রাণময় বিশুদ্ধ বাতাস ধারণ করতে চাইল নিজের মধ্যে। গোড়ালির ব্যথা কমে গিয়েছে, হাঁটতে অসুবিধা হয় না। ক্ষত পুরোপুরি না শুকালেও প্রায় শুকিয়ে গিয়েছে। চামড়া টান ধরে জটলা বেড়েছে। এদিক ওদিক হেঁটে দেখার পর চোখ আটকে গেল এক কোণে। সেটা ছাদের স্টোররুম, যার দরজায় ঝুলছে বড় তালা। ওর কৌতূহল মেটাতে আগ্রহ বশীভূত হয়ে এগিয়ে যায় সেদিকে। ঘাড় উপর নিচ করে প্রকুচকে দেখতে থাকলো দরজাটা। মনে মনে ভেঙচি কাটলো। সামান্য স্টোররুমে তালা লাগানোর কি আছে? ওর মুখ বাঁকিয়ে সরে আসতে উদ্যত হয়। তক্ষুনি নজর পড়ল দরজার পাশে মাটিতে পড়ে আছে একটা চকচকে অদ্ভুত জিনিস। সূর্যের কিরণে ঝলমল করছে। অরু ললাটে প্রগাঢ় ভাঁজ ফেলে কোমর ঝোঁকায়, নিচ হতে তুলে নেয় চকচকে বস্তুটা। ওর চোখ ছোট ছোট করে তাকালো। হাতে থাকা বস্তুটা হচ্ছে স্বর্ণের গোলাকৃতি আংটি। ওর উল্টে পাল্টে দেখতে লাগলো। আংটির গায়ে খোদাইকৃত ইংরেজি বর্ণ এম লেখা। অবাক হলো সে। চোখে এক নিগুড় কৌতূহল ফুটে উঠল। ভ্রু কুঁচকে ঠোঁট চেপে এক অদ্ভুত চিন্তায় ডুবে গেল। এই জিনিসটা এখানে কিভাবে এলো? এটা কার? বাড়ির লোকের মধ্যে কারোর? কিন্তু তাদের আঙুলে ওরু এই আংটি দেখেনি। ওরু বেশি কিছু ভাবলো না। বাড়ির লোকদের দেখে জিজ্ঞেস করলে জানা যাবে। অরু স্টোররুমের দরজার কাছ থেকে সরে আসে, নিচে নামার জন্য সিঁড়ির পথ ধরে। ছাদের দরজার পাশে একটা বড় সড়ো টব রয়েছে। টবে কোনো গাছ লাগানো নেই। আপনা আপনি ঘাস, অপ্রয়োজনীয় ছোট ছোট লতা পাতা টবে দেখা যাচ্ছে। অরু আনমনে হাঁটার সময় মাটির তৈরি সেই টবের সাথে আঘাত পাওয়া পায়ের সাথে বাড়ি খেলো। ওর চোখ খিচে মৃদু আর্তনাদ করে উঠল। তৎক্ষণাৎ বসে পড়ল হাঁটু ভেঙে। ব্যথা পাওয়া স্থানে হাত দিয়ে ডলছে। হঠাৎ চোখ পড়ল টবের পাশে কৌটার মতো কিছু একটা পড়ে আছে। জিনিসটা ছোট্ট, মলিন এক বাষ্প। রংটা বিবর্ণ, কেমন ধূসর, যেন বহুদিন ধরে রোদার বৃষ্টির মধ্যে পড়ে থেকে বিবর্ণ হয়েছে। শ্যাওলা জমে গিয়েছে। ওরু হাত বাড়িয়ে তুলে নিল সেটা। হাতে নিয়ে অনুভব করলো বাষ্পটা ভারী নয়, খুব পাতলা। নর্মালভাবে যে কোনো জিনিস ছাদে পড়ে থাকতেই পারে, তবে অরুর মস্তিষ্ক ভিন্ন কিছুর আভাস দিচ্ছে, তাই সেটা ফেললো না। কিন্তু এর ভেতরে কি লুকিয়ে আছে অরু জানে না।
অরু কৌটো হাতে উঠে দাঁড়ায়। বিড়ানতায় এক পাশে দাঁড়িয়ে সেটা কি খুলবে নাকি ভাবতে লাগলো। উৎকণ্ঠিত হৃদয়কে প্রশমিত করার চেষ্টা করেও ব্যর্থ হলো। এমন অজানা কৌতূহল যেন তাকে দমিয়ে রাখছে। বাস্কটা খুলে ফেললো সে। ভেতরে একটা চিরকুট কিছুটা কালচে হলুদে হয়ে গিয়েছে। চিরকুটের সাথে একটা ছোট্ট লাভ সিস্টেম লকেটওয়ালা স্বর্ণের চিকন চেন। লকেটের উপর ইংরেজিতে হামিদা লেখা। চিরকুটটা হাতে তুলে নিতেই একটা গন্ধ ছড়িয়ে পড়লো, পুরনো কাগজের গন্ধ। সময়ের সাক্ষী হয়ে থাকা কাগজ, বোঝা যাচ্ছে কয়েক বছর আগের কাগজ। ওরু ধীরে সুস্থে চিরকুটের ভাঁজ খুললো। ওরু ভ্রু কুঞ্চিত করে ফেললো, অন্য দৃষ্টি তাক করলো চিরকুটের উপর। চিরকুটে যা লেখা আছে সেটা কারোর হাতের লেখা নয়, বরং টাইপরাইটার যন্ত্র দ্বারা টাইপ করা। চিরকুটের গোটা গোটা অক্ষরে লেখাগুলো ওর স্বীয় কণ্ঠে বিড়বিড়ালো। পাখি উড়ে গিয়েছে, সে আছে, সে ফিরে আসবে, সাবধান সাবধান। ওর স্তব্ধ, মেমূর্ত রূপে ফ্যাল ফ্যাল করে চিরকুটের দিকে তাকিয়ে আছে। এটা আবার কেমন চিরকুট? এর অর্থ কি? মনে হচ্ছে কাউকে সতর্ক সংকেত হিসেবে এটা লেখা হয়েছে। আর মনে ওরুর বুকের ভেতরটা নিষ্প্রভ নিষ্পৃহতার আচ্ছাদনে ঢেকে গেল। সঠিক অর্থ বোঝার চেষ্টা করেও পারলো না। লকেটটা হাতে নিয়ে দেখলো সেটার ভেতরে একটা ছবি, খুব পুরনো, আবছা একটা মুখ, যেন কোনো নারীর প্রতিচ্ছবি। ওরু তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো। নারীর প্রতিচ্ছবিটা চিনতে পারছে না, চেনার কথাও না। একে তো ছবিটা ঘোলাটে, দ্বিতীয়ত নারীর মুখাব্বয় আজ প্রথম দেখছে। অরুর ছোটবেলা থেকে কল্পনা বিলাসী, ভূতের ছবি সবচেয়ে ফেভারিট। ছোট ছোট বিষয়বস্তু কল্পনা করে রহস্যময় বানিয়ে ফেলে। এই যেমন এখন স্বীয় মনে ভাবছে এটা কোনো পুরনো আত্মার গল্প। সেই আত্মা অরুকে দিয়ে তার প্রতিশোধ নিতে চাইছে, নিজের কাজ হাসিল করতে চাচ্ছে। সেজন্য অরুর নিকট এসব জিনিস পৌঁছে দিয়েছে। নিজের অদ্ভুত ভুলভাল ভাবনাতে অরু ফিক করে হেসে ফেলল। অরু ঘুরে দাঁড়ায়, ফিরে আসার জন্য সিঁড়িতে পা বাড়ালো। তখন একটা হিমেল বাতাস সবকিছু স্থির করে দিল। আলতোভাবে ছুঁয়ে গেল অরুকে। বাতাসের মধ্যে একটা চাপা গুঞ্জন, যেন কেউ তাকে ডাকছে। ওর পিছন ফিরে তাকালো, পেছনে কেউ নেই, হয়তো মতিভ্রম। অথচ সেই ডাকের অনুভূতিটা এতটা বাস্তব যে অরুর সারা শরীর শিউরে উঠল। হ্যাভেন ক্লায়েন্টের সাথে মিটিং শেষ করে সবে মাত্র নিজের চেম্বারে ফিরল। চেয়ারে বসে মাথা এলিয়ে দিয়েছে পেছনে। রিমোট হাতে নিয়ে এসে টেম্পারেচারটা বাড়িয়ে দিল। গলার টাই ঢিল করলো তৎক্ষণাৎ। শার্টের বুকের নিকট দুটো বোতাম খুলে রাখলো। গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে নিল। দীর্ঘক্ষণ চোখ বন্ধ করে রইল। দরজায় ঠকঠক শব্দ কর্ণগোচর হতেই ফট করে চোখ খুলল। গম্ভীর কণ্ঠে বলে উঠল, কামিং। একটা লোক হাতে খাবার নিয়ে ভেতরে প্রবেশ করলো। টেবিলে খাবার রেখে চুপচাপ বেরিয়ে গেল। হ্যাভেন টেবিল হতে ফোন হাতে নিল। লক খুলে কল লিস্টে ঢুকলো। ধানিলঙ্কা নাম দিয়ে সেভ করা নাম্বারে ডায়াল করলো। রিংটোন বাজছে, কিন্তু রিসিভ হচ্ছে না। হ্যাভেন একের পর এক কল দিতেই থাকলো। বরের মতন ফলাফল শূন্য। গুনে গুনে 6 বার কল করার পরও রিসিভ করছে না ফোনের মালিক। হ্যাভেনের মেজাজ খারাপ হতে শুরু করেছে। মেসেজ অপশনে গিয়ে টাইপ করলো, আর একবার কল করব, এবার যদি রিসিভ না করো এক্ষুনি বাড়িতে এসে তোমার কি হাল করব নিজেও জানি না। হ্যাভেন পুনরায় কল করলো। মুহূর্তে কল রিসিভ হয়। হ্যাভেন বিশ্বজয়ের হাসি দিল। ফোন কানে রেখে মৃদুস্বরে ধমকে বলল, কতবার কল করেছে, কল রিসিভ যখন করেছো মেসেজ করার আগে রিসিভ করোনি কেন? অরু গা ছাড়া ভাবে সাবলীল উত্তর দিল, কেন ধরবো? আপনি আমাকে কল দিয়েছেন কেন? হ্যাভেন ভ্রু কুচকে ফেললো। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, আমি কল দিব না দেখি নিখিল দিবে? সে কল দিলে খুশি হতে? নিখিলের কথা তুলতেই অরু রক্ষী কৌটোর রক্তিম বর্ণ ধারণ করলো। শরীরের রগে রগে আগুন জ্বলে উঠল। মুখবিবরে কাঠিন্য ভাব ফুটিয়ে বাঁচখাই গলায় বলে, ওই লম্পট ছেলের কথা বলবেন না। হ্যাভেন খুশি হলো। ফিচেল হেসে জিজ্ঞেস করলো, কেন? আমি না করেছি তাই। হ্যাভেন নড়ে চড়ে সোজা হয়ে বসলো। কপাল কুচকে জানতে চাইলো, তাহলে কার কথা বলছো? ওরও বিরক্ত হলো। ভেবেছিল এখন কিছুক্ষণ রেস্ট নেবে, অথচ এই লোক আজাইরে প্যাঁচাল লাগিয়ে দিয়েছে। কারো কথা বলার দরকার নেই। হ্যাভেন ভারী কি নিঃশ্বাস ছাড়লো, শান্ত কণ্ঠে শুধালো। লাঞ্চ করেছো? ওরও বিনয়ী জবাব, না। হ্যাভেন চটে গেল। তিরিক্ষি মেজাজ সহিত বলল, এখনো লাঞ্চ করোনি? মেডিসিন নিতে হবে, সেই খেয়াল আছে? খেতে ইচ্ছে করছে না। হ্যাভেন ব্যঙ্গাত্মক করে বলল, কি খেতে ইচ্ছে করছে? আমার চুমু? আসবো বাড়িতে? লাঞ্চ না করে চুমু খেলে কি পেট ভরবে?
অরু মুখ বিকৃত করলো, চেঁচিয়ে উঠল সহসা। আবার শুরু করে দিয়েছেন? আপনার মুখ থেকে কি ভালো কথা বের হয় না? হ্যাভেন মুচকি হাসলো, উচ্ছ্বসিত কণ্ঠে জানালো। তোমার সাথে তো আমার ভালো কথা বলার সম্পর্ক নয়, তোমার সাথে আমার অশ্লীল কথাবার্তা বলার সম্পর্ক। সেক্ষেত্রে ভালো কথা আশা করে কিভাবে? কমন সেন্স নেই? অরু তৎক্ষণাৎ কল কেটে দিল। এই বজ্জাত লোকের সাথে কথা বলার থেকে মেডিসিন না নিয়ে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকা ঢের বেশি ভালো। কল কাটার পর টুন শব্দ করে একটা মেসেজ আসলো ফোনে। হ্যাভেনের মেসেজ। অরু চোখ বোলালো সেই মেসেজে। সেখানে লেখা, লাঞ্চ করে মেডিসিন খেয়ে নাও। তুমি অসুস্থ থাকলে ব্যথায় কাতরালে আমার সহ্য হয় না। ভীষণ কষ্টে ওরু পাখি, বুকের ভেতর বাম পাশে তীব্র যন্ত্রণা হয়। মেসেজ দেখে না যাইতে অরু আনমনে হেসে ফেললো, লম্বা শ্বাস টানলো। কিয়ৎকাল এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো ফোনের স্ক্রিনে। গোটা গোটা অক্ষরে লেখা মেসেজ। অরু সঠিকভাবে এই লোককে বুঝে উঠতে পারে না। আস্ত একটা পাগল। এই ভালো তো এই মন্দ। অরুর সাথে কথা শেষে হ্যাভেন খাবার খেতে মনোযোগ দেয়। ঠান্ডা পরিবেশ, খাবারের সুগন্ধ আর একটু আগে অরুর সাথে শেষ হওয়া কথোপকথনের রেস তাকে গভীর শান্তিতে ডুবিয়ে রেখেছে। তৃপ্তি করে খাবার খাচ্ছে, ঠিক তখনই ফোনটা তার কর্কশ আওয়াজে বেজে উঠল। হ্যাভেন দ্রুত খাবার চিবিয়ে গলতকরণ করে ফোনের দিকে তাকালো। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বার দেখে তার ললাটে গভীর ভাঁজ পড়ে গেল। এ আবার ফোন করেছে কেন? মনে মনে এমন ভাবনার মধ্যেই সে কল রিসিভ করলো। অপর প্রান্ত থেকে শোনা গেল চেনা এক কণ্ঠ। প্রথমেই লোকটা এমন কিছু বলল যা হ্যাভেনের মন জুড়িয়ে দিল। তাজা গরম গরম খবর শুনে হ্যাভেন সন্তুষ্ট হয়। মৃদু হাসি ফুটলো তার ঠোঁটে। সে বাহবা দেওয়ার ভঙ্গিতে বলল, ভাগের বাচ্চা, আই এম প্লিজড উইথ ইউর ওয়ার্ক। লোকটা শুষ্ক ঢোক গেল, শরীরে ঘাম ছুটে গিয়েছে। মুহূর্তের মধ্যেই সেই লোক অন্য হতাশ খবরে চলে গেল। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে মিনমিন করে জানালো, স্যার, আমার কথা শেষ হয়নি, আগে পুরো কথা শুনুন। হঠাৎ এমন কিছু বলবে হ্যাভেন আশা করেনি। চোয়াল শক্ত করে বলল, কাজটা সম্পূর্ণ করতে ব্যর্থ হয়েছ, রাইট? লোকটা কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমরা নজর রাখছিলাম, তখন আরেকটা ট্রাক এসে পড়েছিল। এরকম করে পরপর দুটো ট্রাক এসে পড়ায় আসল ট্রাকটা কোনটা বুঝতে পারিনি, কারণ ট্রাক দেখতে সেমই ছিল। আই থিঙ্ক আমাদের চোখে ধুলে দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এরকম করেছে। অতপর আসল ট্রাকের হদিস পাইনি, আমাদের দৃষ্টি সীমানার বাইরেই চলে গিয়েছে। রাগে হ্যাভেনের শরীরে রক্ত টকবকিয়ে উঠেছে। তীক্ষ্ণ চোখ জ্বলে উঠল মুহূর্তেই। কাচের পানি ভর্তি গ্লাস ফ্লোরে ছুঁড়ে ফেললো। তৎক্ষণাৎ কাচের গ্লাস ভেঙে ঝনঝন শব্দ তুলল। প্রধান্বিত মুখে ফোনের দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, কাজ করার সময় মন কোথায় থাকে? বসে বসে নেশা করছিল নাকি? এই, কোনোভাবে তুমি তাদের দলের লোক নও তো? হতেই পারে তুমি আমার মিত্র সেজে শত্রু হয়ে ঘুরে বেড়াচ্ছ। আজকাল কাউকে বিশ্বাস করা যায় না। জানোয়ারগিরি দেখালে জানোয়ারের মতোই মারা পড়বে। লোকটা ভয়ে তটস্থ হয়ে চুপছে যায়। হ্যাভেনের রাগ সম্পর্কে পূর্বে অবগত সে। হ্যাভেন সচরাচর এমন ভাষা ব্যবহার করে না, কিন্তু হ্যাভেন জানোয়ার বলায় সম্মানে লাগলো। মনক্ষুণ্ণ হলো, কিছুটা আহত স্বরে বলে উঠল, স্যার, আর ভুল হবে না, তবে গালি না দিলেও পারতেন। হ্যাভেন ভ্রুকুঞ্চিত করে গম্ভীর গলায় বলে ওঠে। রাখছে। কল কুইটে দেওয়ার পর হ্যাভেনের ঠোঁটে এক তাচ্ছিল্যের হাসির রেখা ফুটে উঠল। ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্লাসের টুকরো অংশগুলো নিগুড় দৃষ্টিতে অবলোকন করলো। মাথা ডান বামে নাড়তে নাড়তে রুষ্ট গলায় বিদ্রুপ হেসে বলে, অদ্ভুত মানুষ, বাঘের বাচ্চা বললে খুশি হয় আর জানোয়ার বললে রাগ করে। অন্ধকারে নিমজ্জিত একটি অচেনা জায়গা, যেখানে গোডাউনের বিশালাকার লোহার দরজাগুলো ক্রমাগত ভাঙাচোরা দেখাচ্ছে। বাইরে সূর্যের কি প্রখর দীপ্তি, অথচ বিশালাকার গোডাউন ঠিক ততটাই তিমিরে ঢাকা। প্রবেশ মুখে ছড়িয়ে ছিটিয়ে আছে ব্যবহৃত প্লাস্টিক, ভাঙা কাঠ আর ধুলার স্তূপ। গোডাউনের আশেপাশের পরিবেশ যেন এক পুঞ্জীভূত অবহেলা ও অপরাধের প্রতীক। দূর থেকে এটি নিছক পুরনো এক কারখানা বলে মনে হলেও গভীরে লুকিয়ে আছে মাদক ও অস্ত্রের ভান্ডার। সেখানে ত্রাস আর লোভের দুনিয়া রাজত্ব করে। গোডাউনের ভেতরের ট্রাকটি প্রবেশ করার সময় এর ইঞ্জিনের গুরু গুরু শব্দ আশেপাশের নীরবতাকে খানিকটা ব্যতিব্যস্ত করে তুলেছিল। তবে সে শব্দের সাথে পরিচিত দলের লোকেরা তাড়াহুড়ো করে মাল নামানোর কাজে লিপ্ত হয়। গোডাউনের মধ্যে ভাঙাচোরা কাঠের বাক্সের পাশে দাঁড়িয়ে লোকেরা দ্রুত হাতে মাল নামাতে ব্যস্ত। ট্রাকটির গায়ে কালচে দাগ আর ক্ষত চিহ্ন। এর অনেক দিন আগের
অবৈধ অভিযানের সাক্ষ্য বহন করে। ট্রাকের ওপর বেঁধে রাখা মোটা ত্রিপল সরিয়ে যখন মাল নামানো শুরু হয় তখন দেখা যায় সেগুলোতে প্যাকেট করা অস্ত্র আর হেরোইন, যা শীতল ভয় জাগায়। জনসাধারণ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তখন গোডাউনের অভ্যন্তরে অসংখ্য ধুলো জমা কাঠের বাষ্প, ছড়িয়ে ছিটিয়ে থাকা লোহা এবং পুরনো প্লাস্টিকের ড্রাম যেন অপরাধের চিহ্ন বহন করে। দেওয়ালের দাগ, ছোপ আর পচনশীল গন্ধ মিশ্রিত এক অস্বাস্থ্যকর পরিবেশ। সেখানকার বাতাসে নিকোটিনের বিষাক্ত ধোঁয়ার স্তর যেন গোটা জায়গাটিকে অশুভ এক আবহে আচ্ছন্ন করে রেখেছে। গোডাউনের মালিক, যাকে বস বলে সম্বোধন করা হয়, যখন প্রবেশ করলেন তখন তার চলন বলন আর চোখের দৃষ্টি এক অদ্ভুত ঠান্ডা এবং শয়তানি মনোভাব প্রকাশ করে। তার ঠোঁটের কোণে লেগে থাকা আধভাঙা সিগারেট থেকে নির্গত ধোঁয়া পুরো পরিবেশকে বিষাক্ত করে তুলছিল। উপস্থিত শ্রমিকদের মধ্যে এক ধরনের ভয় এবং সম্মানের সংমিশ্রণে কাজ করার তাগিদ সৃষ্টি করলো। বস ধীর পায়ে কর্মরতদের দিকে এগিয়ে গিয়ে গম্ভীর গলায় প্রশ্ন করল। মাল সব ঠিকঠাক? কেউ সন্দেহ করেনি তো? তার প্রশ্নে স্পষ্ট ছিল সন্দেহের গন্ধ, যদিও সে নিজেই জানে তার পুরো অপরাধ চক্র নিখুঁত। এর এক লোক মাথা নিচু করে বিনয়ের সুরে উত্তর দিল। না বস, কেউ সন্দেহ করেনি। মাল সব ঠিক আছে। কেউ দেখলে কি নিয়ে আসতে পারতাম? এমন দৃশ্যে বসের মুখে এক চিলতে স্নায়ুহীন হাসি ফুটে উঠল, যা তার শয়তানি মনোভাবের আরেকটি প্রমাণ। গোডাউনের প্রতিটি কোণ তার অপরাধের ক্ষমতাকে নীরবে সম্মান জানায়। পরিবেশ, পরিস্থিতি এবং তাদের কর্মকাণ্ড এক গভীর ষড়যন্ত্রের দিকে নির্দেশ করে। এক এমন জগৎ যেখানে লোভ, ভয় আর নিষ্ঠুরতা একত্রে মিলিত হয়েছে। একজন একটি ভারী প্যাকেট নামিয়ে গোডাউনের ভেতরের দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল। লোকটার দিকে বস এগিয়ে যায়, সরু চোখে চেয়ে আদেশ ছুড়ে বলে, শোন, মাল সব জায়গায় মতো রেখে লুকিয়ে রাখবি। একটু এদিক ওদিক হলে খবর আছে। গতবারের মতো ভুল হলে তোদের কপালে দুঃখ আছে। তোদের বোকামির জন্য আমার কতগুলো টাকা জলে গিয়েছিল। দলের লোক মাথা নেড়ে বলল, জি বস, চিন্তা করবেন না। এইবার কোনো ঝামেলা হবে না। সব জায়গায় লোক আছে আমাদের, কেউ কোনাক্ষরেও টের পাবে না। আরেকজন লোক প্যাকেটগুলো নামিয়ে এক পাশে দাঁড়ালো, মুখের ঘাম মুছতে মুছতে বলল, বস, মালগুলো খুব ভালো করে প্যাক করা। ভেতর থেকে কিছু বোঝার কোনো সুযোগ নেই। এবার পার্টি থেকে বেশ বড় টাকার অর্ডার এসেছে। সময় মতো পাঠিয়ে দিলে তারা আরও কাজ করে দেবে। বস সিগারেটের শেষ অংশটি ছুঁড়ে ফেলে পায়ের নিচে পিষে নিল। পুরো দৃষ্টি তাক করলো, অতঃপর গলা নিচু করে উত্তর দেয়, অর্ডার বড় হলে সমস্যা বড় হয়। পুলিশ আর পার্টির লোকজনের ফাঁকফোকর ঠিকমতো সামলাতে হবে। ঝামেলা হলে তোরা কেউ রেহাই পাবি না, বুঝলি? লোকগুলো একসঙ্গে মাথা নেড়ে সম্মতি জানালো। দলের আরেকজন লোক, বয়সে অপেক্ষাকৃত তরুণ, গোডাউনের কোণ থেকে এগিয়ে এসে সিরিয়াস ভঙ্গিতে জানায়, এবার আমাদের রুট বদলানো দরকার। আগের রুটে দুবার তল্লাশি হয়েছে। নতুন গাড়ি আর নতুন চালক দরকার হবে। বস গভীর দৃষ্টিতে তরুণের দিকে কিছুক্ষণ চাইল। ঠোঁটের কোণে একটা ক্ষীণ হাসি ফুটে ওঠে। কূটনৈতিক মনোভাব প্রকাশ করে বলে, তুই ভালো বলেছিস, কিন্তু এই কাজ আমি বিশ্বাসী লোক ছাড়া অন্য কাউকে দিই না। রুট নিয়ে ভাবতে হবে। তোরা এখন কাজ শেষ কর, বাকি কথা পরে হবে। এরপর বস পকেট থেকে ফোন বের করে কোথাও কল করলো। তারপর তার নিচু স্বরের কথাগুলো দলের লোকদের নিকট কান পর্যন্ত না গেলেও তার চোখে মুখে স্পষ্ট ছিল পরিকল্পনার এক গভীর চিহ্ন। গোডাউনের ভেতরের কর্মচাঞ্চল্য থেমেছিল না। সেই নীরবতার, সিগারেটের ধোঁয়া আর শয়তানি পরিকল্পনা একসাথে মিশে যাচ্ছিল। ভার্সিটি শেষ হয়ে গিয়েছে অনেক আগেই। প্রাইভেট পড়ায় আজ কিছুটা লেট হয়েছে। ক্যাম্পাসের চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল অঙ্কিতা। ক্ষুধা পেয়েছিল, তাই হালকা শুকনো খাবার খাওয়ার জন্য এখানে এসেছে। এই সময়টা উন্মুক্ত আকাশ দেখতে বেশ মনোমুগ্ধকর লাগে। অঙ্কিতা চায়ের কাপ হাতে নিয়ে প্রকৃতির সেই সুন্দর দৃশ্যপট উপভোগ করছে। দোকানের ছাউনি থেকে গাছের ঝরে যাওয়া পাতা মৃদুমন্দ বাতাসের দাপটের ভূমিতে পড়েছে। অঙ্কিতা যখন আপন ছন্দ
নিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত, তখন সায়র সেখানে এসে হাজির হয়। একদম অঙ্কিতার পাশে গিয়ে গা ঘেঁষে বসে পড়ল। অঙ্কিতা চোখেতে তাকালো, তৎক্ষণাৎ ছিটকে দূরে সরে দাঁড়ায়। চোখ মুখ শক্ত করে ঠাস করে আধ খাওয়া চায়ের মাটির কাপ দোকানদারের নিকট দিয়ে হনহনিয়ে চলে যায়। সায়র হকচকিয়ে উঠল, সহসা উঠে দাঁড়ায়। দোকানদারের কাছে গিয়ে অঙ্কিতার রেখে যাওয়া আধ খাওয়া চায়ের কাপটা হাতে নিয়ে দুই চুমুকে সেটা পান করে নিল। মধ্যম গরম চা ছিল। সায়রের ঠোঁটে কিঞ্চিত ছ্যাঁকা লাগলো, লাল হয়ে গিয়েছে নরম অধর। হা করে লম্বা শ্বাস টানলো, বার কয়েক হা করে শ্বাস টেনে জিভ তারা ঠোঁটে ভিজিয়ে গরম দূর করার চেষ্টা করলো। নিজেকে সামলে দ্রুত ছুটলো অঙ্কিতার পিছু। অঙ্কিতা বেশ খানিকটা দূরে। সায়র দৌড়ে তার কাছাকাছি আসলো। অঙ্কিতা দেখেও না দেখার ভান করে আপন চিত্তে হাঁটতে থাকলো। সায়র সম্মুখে গিয়ে পথ রোধ করলো। অঙ্কিতা কঠিন দৃষ্টিতে ভ্রু কুঁচকে তাকায়, নাকের পাটাতন ফুলিয়ে ঝাঁজ নিয়ে বলল, কি চাই? সায়রের সাবলীল উত্তর, তোমাকে। ফাজলামো করছেন? একদম না। পথ ছাড়ুন। সম্ভব না। অঙ্কিতা তর্জনী উঁচিয়ে বলে। দেখুন। সায়র নিজের ঠোঁটের দিকে ইশারা করে আর একটু দূরত্ব ঘোচায়। তিরিক্ষে মেজাজ নিয়ে জবাব দিল, তুমি দেখো কি হাল করেছো আমার ঠোঁটের। বিয়ের আগে এই অবস্থা, বিয়ে হলে আমার নিষ্পাপ ঠোঁটের কি হাল করবে ভাবদি আমার কান্না পাচ্ছে। অঙ্কিতা তড়াক চোপানো দৃষ্টি ফেললো, কণ্ঠে অবিশ্বাস ঢেলে শুধায়, মাথা ঠিক আছে? কি সব বলছেন এসব? সায়র মাথা নাড়ল, দুর্বোধ্য হেসে বলে, দুধের শিশু তুমি, কি বলেছি বুঝতে পারছো না? অঙ্কিতার কাঁট জবাব, না পারছি না। তোমার আধ গরম চা খেয়ে আমার ঠোঁটের এই দশা। যখন চা গলা ধরকরণ করেছি তখন গলা জ্বলে যাচ্ছিল, সেটা বাদ দিলেও ঠোঁটের দহন সহ্য হচ্ছে না। ফার্স্ট আমার ঠোঁটের জ্বালা নিবারণের ব্যবস্থা করো। আপনার এসব উগ্র আচরণে অতিষ্ঠ, প্লিজ পথ ছাড়ুন। সায়র নড়ল না, সরল না, দৃঢ় কণ্ঠে জানায়, ঠোঁটের জ্বলন কমানোর সুরহাত না করে এক পাও নড়তে পারবে না, আমি সেটা হতে দেব না। অঙ্কিতা আশেপাশে নজর বোলালো, কণ্ঠ খাদে এনে চিবিয়ে বলল, আপনাকে আমার এটু চা খেতে কে বলেছিল? আমি বলেছিলাম? নিজ ইচ্ছায় খেয়েছেন, এবার নিজে ইচ্ছায় সমাধান বের করুন। সায়র বাঁকা হাসলো, তপ্ত শ্বাস ফেলে বলল, তা বলে তো শুনবো না। তোমার চা ছিল, সেজন্য সমাধান তুমি বের করবে। আমি কি খেতে বলেছি? বলতে হবে কেন? ময়লা জিনিসও অপচয় করা অপরাধ, সেখানে খাবার অপচয় করা মারাত্মক দর্শনীয় অপরাধ। অঙ্কিতা ফোঁস করে ভারী কি শ্বাস ছাড়লো, ভৌতা মুখে জানতে চাইলো, আপনার সত্যি ঠোঁট জ্বালা করছে? সায়র ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, এনি ডাউট? অফকোর্স। রিজন? জ্বালা করলে এত বকবক কিভাবে করছেন? সায়র ঠোঁট উল্টে বলে, সাথে কি বকবক করছি? তুমি কথা শুনলে চুপ হয়ে যাব। কি করতে হবে? ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দিব? সায়র মুখ কুচকায়, চোখের উজ্জ্বলতা নিভে যায়, অধরে কুটিল হাসি ফুটিয়ে বলল, এর চেয়ে চরম ঠান্ডা জিনিস তোমার কাছে আছে। ঝটপট সেটা ছোঁয়া আমার ঠোঁটে দাও, তাহলে জল নুড়ে গিয়ে সেথায় ঠাই পাবে প্রশ্মন। অঙ্কিতা চোখ সংকুচিত করল, ললার টান করে প্রশ্ন করে, কোন জিনিস? সায়র প্রত্যুত্তরে কিছু বলল না। অঙ্কিতাকে টেনে একটা ফাঁকা ক্লাসরুমে নিয়ে আসে। অঙ্কিতা হাত মোছামুছড়ি করছে। কি করছেন এসব? সায়র নির্বিকার অঙ্কিতাকে বেঞ্চের সাথে ঠেসে ধরল। অঙ্কিতার বুক কাঁপছে, নিমিষে সাহস উবে গিয়ে সেথায় ঠাঁই পেয়েছে একটা আতঙ্ক। চোখ দুটো ছলছল করে উঠল, প্রকম্পিত কণ্ঠে বলল, যেতে দিন। সায়র শুনল না, অঙ্কিতার সুগভীর দৃষ্টিতে চেয়ে নিজ অধর এলিয়ে নিল কাঁপতে থাকা রমণীর অধরে। অঙ্কিতা চোখ খিচে চোখ বন্ধ করে নিল, ডুকরে কেঁদে ওঠে, ঠোঁট ভেঙে কাঁদো কাঁদো ভঙ্গিতে, অথচ তেজস্বী কণ্ঠে জানালো, আজকের পর থেকে আমার চোখে আপনার প্রতি ঘৃণা দেখতে পাবেন, আমার দৃষ্টিতে নিচু হয়ে যাবেন। চারজোড়া ওষ্ঠদ্বয় ছুঁই ছুঁই ভাব, নিজের চাহাতকে মাটি চাপা দিয়ে সায়র গ্রীবা বাঁকায়। অঙ্কিতার বক্তব্যে তৎক্ষণাৎ ছেড়ে দিল তাকে, হাসলো জল করে, কানের নিকট মুখ নিয়ে হিসিয়ে বলে, এই না হলে আমার জান্ঠুস সায়র তালুকদারের চয়েস এতটা ঠুনকো নাও হতে পারে, সর্বদা বেস্টটাই খুঁজে নেয় সে। আই লাইক ইয়োর অ্যাটিটিউড অ্যান্ড পার্সোনালিটি। আজকের অসম্পূর্ণ কাজ খুব শীঘ্রই সম্পূর্ণ করব, বি প্রিপেয়ার্ড জান্ঠুস।
হ্যাভেন বাড়ি ফিরেছে বেশ কিছুক্ষণ হয়ে গেছে, কিন্তু অরুকে কোথাও দেখছে না। রুমে থাকার কথা, সে রুমে নেই। পুরো রুম ব্যালকনিতে নজর বুলিয়ে দেখেছে, ধানি লঙ্কার টিকিটাও দেখা যাচ্ছে না। পাখি কোথায় ফুরুত করে উড়াল দিয়ে বাসা বেঁধেছে বলা মুশকিল। অরু সচরাচর রুম থেকে বের হয় না। হ্যাভেন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়, খুঁটিয়ে খুঁটিয়ে নিজ মুখবিবর পর্যবেক্ষণ করছে। ভ্রুকুচকে কিঞ্চিত ঝুঁকে দর্পণের সম্মুখে যায়। স্কিন কেমন নেতিয়ে পড়েছে, ড্রাই দেখাচ্ছে। শীতকালে বিষয়টা স্বাভাবিক। সারাদিন জার্নি করার পর ফেস গ্লো হারাচ্ছে, ইটস ন্যাচারাল। অথচ হ্যাভেনের মন খুঁতখুত করছে। যত যাই হোক না কেন, স্কিন সর্বদা গ্লো থাকতে হবে। বউয়ের পাশাপাশি বাইরের মেয়েদেরও হার্টবিট বাড়িয়ে দিতে না পারলে এমন মুখমণ্ডল থেকে কি লাভ? ঝটপট ম্যানলি ফেস ক্রিম বের করে পুরো মুখ জুড়ে ম্যাসাজ করতে লাগলো। আর একটু ক্রিম নেওয়ার জন্য ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে হাত বাড়াতেই নজরে পড়লো ওর ছাদে পাওয়া জিনিসগুলোর ওপর। ভাষা ভাষা চক্ষু জোড়া সংকুচিত করলো সহসা। ললাটে পোগারো ভাঁজ ফেলে নিচের ঠোঁট কামড়ে ধরলো। জিনিসগুলো হাতে তুলে নিল। লকেট বিশিষ্ট চিকন চেইনটা দেখা মাত্রই অভিব্যক্তি বদলে গেল। কুচকানো ললার টান হলো মুহূর্তে, থমকে গেল হৃৎপিণ্ডের গতি। নিগুড় নয়ন জোড়া হতে কষ্টের দাবানল ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে। আকস্মিক কেঁপে উঠল বক্ষস্থল, মাথা ভার ভার লাগছে, শরীরে ঘাম ছুটে গিয়েছে, পা টলছে। শক্তপোক্ত মানুষটা দাঁড়িয়ে থাকতে পারছে না, ধপ করে বসে পড়ল বিছানায়। কিয়ৎ পরিমাণ থম মেরে পাথর খণ্ডের ন্যায় বসে থাকলো। অযাচিত ভাবনা রীতি টেনে দ্রুত নিজেকে সামলে নিল। খুলল সবেকে চিরকুটে লেখা পড়ে চিন্তায় বিভোর হলো। এবার তার মন এক অদ্ভুত আতঙ্কে ভরে গেল। এ যেন কোনো স্বপ্নের পুনরাবৃত্তি। গত কয়েকদিন ধরে সে অদ্ভুত স্বপ্নগুলো দেখছিল, তার সঙ্গে মিলে যাচ্ছে সবকিছু। হ্যাভেন স্বপ্নে দেখেছিল প্রিয় কাছের মানুষটা ওর নিকট কিছু পৌঁছে দিতে চাইছে, কিন্তু পারছে না। অতঃপর অন্য কেউ সেটা পেয়ে গিয়েছিল। হ্যাভেন জোরে জোরে শ্বাস টানলো, গভীর ভাবে ভাবছে এগুলো এখানে কিভাবে আসলো। আংটিটা নাড়াচাড়া করছে, ঘুরিয়ে ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। এই আংটি কারো আঙুলে দেখেছিল, তবে কার আঙুলে মনে পড়ছে না। অরু টুটুলের রুমে পা শটান করে আধশোয়া অবস্থায় পড়ে আছে। পাশে টুটুল বসে পড়াশোনা করছে। পড়ার ফাঁকে অরুকে ওটা সেটা দেখিয়ে জানতে চাইছে হয়েছে কিনা, কবিতা কেমন হয়েছে, সুন্দর হয়েছে তো, লেখা ভালো লাগছে দেখতে। এরকম কত শত প্রশ্ন করছে। অরু হেসে হেসে জবাব দিচ্ছে। টুটুলের মাঝারি সাইজের গোছানো চমৎকার বাচ্চাদের সাজসজ্জা দ্বারা গঠিত আলাদা রুম আছে, সে ওখানে পড়ে। আর রাতে ভয় পায় বলে বড় কারোর সাথে ঘুমায়। হ্যাভেনের সাথে বেশি ঘুমাতো। মূলত হ্যাভেন টুটুলকে কাজ ছাড়া করতো না। মাঝে মাঝে শায়রের সঙ্গে ঘুমালে রাতে এসে নিয়ে যেত, কিন্তু ওর সাথে বিয়ের পর থেকে শায়রের সাথে বেশিরভাগ ঘুমায়। হ্যাভেন আনতে চাইলেও দেয় না, জবরদস্তি রেখে দেয়। শায়রের মা বলে দিয়েছে হ্যাভেনের নতুন নতুন বিয়ে হয়েছে, যতই হোক পরের বাড়ির মেয়ে বলে কথা। বাচ্চার সমেত স্বামীকে মেনে নেওয়া ততটা সহজ নয়। শায়র মার কথা মেনে নেয়। এমনিতেও টুটুল তার বড় আদরের। শায়রের কাছাকাছি না থাকলে ভাতিজাকে তার মতো লাভগুরু বানাবে কে? টুটুল মনোযোগ সহকারে পড়ছে। হ্যাভেন দরজা খুলে ভেতরে প্রবেশ করে। অরুকে এক পল দেখে টুটুলের কাজ ঘেঁষে বসলো। হ্যাভেনকে দেখা মাত্রই ঠাস করে বই বন্ধ করে বাবার গলা জড়িয়ে ধরলো। হ্যাভেন একগাল হাসলো, ছেলের গালে কপালে আদর দিল। টুটুল বাবার নাকে চুমু খেলো, জিজ্ঞেস করলো আধো আধো গুলিতে, কখন এসেছো? হ্যাভেন ছেলের খাতায় নজর রেখে জানায়, কিছুক্ষণ আগে। টুটুল উৎফুল্ল চিত্তে সরল স্বীকারোক্তি জানালো, আব্বু, সুন্দর আম্মু খুব ভালো, আমাকে পড়ায়, আদর করে, এতগুলো ভালোবাসে। ছোট ছোট হাত দুটো দুদিকে মিলে দেখালো। অরুর দিকে চোখ পড়তেই জিভ কাটলো। অরু একদিন বলেছিল ওদের দুজনের ভাব হয়েছে, সেটা কাউকে না বলতে। আর টুটুল বলে দিল সুন্দর আম্মু কি রাগ করবে আর ভালোবাসবে না? টুটুলের শিশু সুলভ অক্ষি কোটর জলে টইটুম্বর হলো সহসা। বাবার কাঁধে মুখ গুজে ঠোঁট উল্টিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলো। হাস্যোজ্জ্বল হ্যাভেনের মুখখানা অন্ধকারে ঠিকরে পড়লো অমনি। বিচলিত হলো তৎক্ষণাৎ। অকস্মাৎ কান্নার কারণ বোধগম্য হচ্ছে না। পিঠে স্নেহময় হাত বোলালো, জানতে চাইলো আদুরে ভঙ্গিতে, আমার আব্বু কাছে কেন? টুটুল নিশ্চুপ, শুধু ফোফানোর আওয়াজ শোনা যাচ্ছে। বলবে না তার আব্বুকে? টুটুল কেঁদেই যাচ্ছে, কিছু বলছে না। ওরও এক হাত উঠিয়ে টুটুলের গালে রাখলো। টুটুল গোল গোল চোখে তাকায়, বলল অপরাধী সুরে, সরি সুন্দর আম্মু। ওরও ফিক করে হেসে ফেললো। বুঝতে পারলো টুটুল কেন কাঁদছে। এত কিউট কেন বাচ্চাটা, আজ তো একটা ঝিনিতলা।
চোখের ইশারায় বোঝালো ঠিক আছে। মুহূর্তেই টুটুলের কান্না থেমে যায়। হ্যাভেনের কোল থেকে নেমে অরুর কাছে যায়। অরু এক হাতে আগলে নিল, অরুর বুকে মাথা রেখে শুয়ে থাকলো, জড়িয়ে ধরলো। হ্যাভেন হতবিহ্বল নেত্রদয়ে ড্যাব ড্যাব করে চেয়ে আছে মা ছেলের দিকে। ব্যাপারটা কি হলো? টুটুল হুট করে কাঁদছিল, আবার হুট করেই কান্না শেষ। হ্যাভেনের মগজে ঢুকলো না, তবে টুটুলের সঙ্গে অরুর স্বাভাবিক আচরণ দেখে খুশি হয়েছে। হ্যাভেন বিছানায় উঠে অরুর অপর পাশে বসলো, অরুর বিরক্ত মুখ করে ভেঙচি কাটলো। হ্যাভেন হাত বাড়িয়ে ওদের দুজনকে একসাথে জড়িয়ে ধরলো। অরু তৎক্ষণাৎ কটপটে ওঠে, কণ্ঠ খাদে এনে দাঁত পিষে বলল, হাত সরান। হ্যাভেনের ভাবলেশীন গমগমে জবাব, তোমাকে ধরেছে? আমার ছেলেকে ধরেছে। ধরা লাগবে না, সরান হাত, নয়তো ভেঙে ফেলবো। হ্যাভেন শব্দ করে বিদ্রুপ হাসে, আর একটু দূরত্ব খোঁচায়, কাছে আসে, অরুর গা ঘেঁষে বসে, ধীম স্বরে আওড়ালো, প্রথমে নিজের ভাঙাচোরা হাত পা শরীর ঠিক করো, পরে আমার হাত ভাঙার কথা ভেবো। অরু ক্ষিপ্ত দৃষ্টিতে তাকায়, রাগত্ব চাহনিতে যেন হ্যাভেনকে ভৎস করে দিবে। হ্যাভেন ভয় পাওয়ার অভিনয় করে বলল, এভাবে তাকিও না বউ, তোমার ডাইনি না রাক্ষসে চাওনি আমি আত্মর করে ফেলবে। নজর নামও শোনা, অন্যদিকে তাকাও, তোমার মাসুম বটার জান ভিক্ষা দাও। অরুর মুখশ্রী কাঠিন্য রূপ নেয়, রক্তিম আভায় ছেয়ে যায় মুখবিবর। ধারাম করে হ্যাভেনের পেশি বহুল ইস্পাত দৃঢ় বাহুতে কিল বসায়, মাথার চুল টানল জোরে, চুল মুঠোয় রেখে প্রত্যুত্তর করলো, ভালো হচ্ছে না কিন্তু, আপনার মাথার একটা চুলও আস্ত রাখবো না। হ্যাভেনের প্রচন্ড হাসি পাচ্ছে, আলগোছে চুল ছাড়িয়ে নেয়, অগোচরে ঠোঁট কামড়ে মিটিমিটি হাসলো, মাথাটা শান্ত বর্ণে এলিয়ে দিল নিরুদ্বিধায় অরুর কাঁধে, ঘাড়ের নিকট মুখ ডুবিয়ে টেনে নিল নার্সারন্ধ অরুর চুল আর মেয়েলি শরীরের প্রাণ। হ্যাভেনের ভারী কি উষ্ণ শ্বাস ঘাড়ে পড়ায় অরুর শরীর ছঙ্কা দিয়ে উঠল, শিহরিত হলো মেয়েলি নাজুক কায়া। হ্যাভেনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে সেই শক্তিটুকু অবশিষ্ট নেই। বজ্জাত লোকটা যেন নিমিষেই শুষে নিয়েছে অরুর সকল শক্তি। অরুর ঘাড়ে মাথা রেখেই হ্যাভেন ঘোল লাগা ভঙ্গিতে ব্যঙ্গাত্মক করে হাসি স্বরে বলল, এক্ষুনি চুল টেনে সব উঠিয়ে ফেললে, ইন ফিউচারে আদর করার সময় চুল খামচে ধরার জন্য চুল পাবে কোথায়? সেদিনের কথা চিন্তা করে কিছু চুল বাঁচিয়ে রাখা উচিত, ভবিষ্যতে তোমারই কাজে লাগবে, উপকার আসবে। রিমেম্বার দ্যাট। নামান বলছি, আপনার কি কোনো আক্কেল নেই? সবাই দেখছিল। হু কেয়ারস? অরু ঝাঁঝালো কথায় হ্যাভেনের কোনো ভ্রুক্ষেপ নেই। সে আস্তে করে অরুকে বিছানায় বসিয়ে দিল। টুটুলের রুমে থাকা অবস্থায় খেয়াল করেছিল অরুর পা কিছুটা পূর্বের তুলনায় ফুলে রয়েছে। জিজ্ঞেস করলে জানায় ছাদে টবের সাথে বাড়ি খেয়ে আঘাত পাওয়ার পায়ে পুনরায় ব্যথা পেয়েছে। তখনই টুটুলকে পড়া কমপ্লিট করতে বলে অরুকে কোলে তুলে চলে আসে হ্যাভেন। ড্রয়িং রুমে সায়রা রুবিনা ছিলেন, তারা দেখে ফেলেছিলেন এই দৃশ্য, সেজন্য অরু চেঁচামেচি করছে। হ্যাভেন ঠাস করে অরুকে নরম তুলতুলে বিছানায় ফেলে দিল। অকস্মাৎ ফেলে দেওয়ায় বিছানায় অরুর শরীরের ভার নিচের দিকে দেবে গিয়েছে। অরু রাগান্বিত চোখে তাকায়, দাঁত কিরমির করে, মুখ বিবর বিকৃতি করে ফেললো। হ্যাভেন গরম পানি আর একটা পাতলা সুতির কাপড় নিয়ে আসে। অরু বসেছিল, হ্যাভেন ধাক্কা দিয়ে শুয়ে দেয়। অরু হকচাকানো দৃষ্টি তাক করলো, বাচ্চাদের মতো টুকুর টুকুর গোল গোল নয়ন মেলে চেয়ে রইল। হ্যাভেন বসলো অরুর পায়ের কাছে, ঠান্ডা হাত বাড়িয়ে অরুর আঘাতপ্রাপ্ত পা তুলে নিল সেও অরুর ওপর। অরু বিস্মিত হলো নিমিষেই, তৎক্ষণাৎ পা সরিয়ে নিতে চাইল। তক্ষুনি নজর পড়ল হ্যাভেনের কঠিন চাহনির চোখ রাগানো। সহসা দমে গেল রমণী, অতঃপর স্থির হয়ে বসে থাকলো। তবে অন্তঃকরণে চলছে তীব্র আন্দোলন। হ্যাভেনের স্পর্শ কাটার মতো বিচ্ছে সর্বাঙ্গে। হ্যাভেন গরম পানির মধ্যে কাপড় চুবিয়ে মুচড়ে পানি ফেলে সেটার উষ্ণ তাপ দিচ্ছে অরুর পায়ে। এতে দ্রুত ব্যথার উপশম হয়। অরুর সত্যি আরাম লাগছে, আখি যুগল বুঝে নিল, মনে মনে বলল, এই মানুষটা আসলে কি, যার ছোঁয়া আমার কাছে মরণ বিষের নাই, তবুও তার ছোঁয়া ভালো লাগে কেন? কেন অস্বস্তি অনুভব হয় না? যার জন্য আজ আমার পরিবারের সঙ্গে মনোমালিন্য, তার একটুখানি যত্নের আশায় কেন ছটফট করে এই বেহায়া মন? ইদানিং কেন মনে হচ্ছে এমন? এরকম তো হওয়ার কথা না। এই বজ্জাত লোককে কি ভালোবেসে আমায় আগলে রাখার চেষ্টা করে, নাকি সবটা সম্পর্কের দায়বদ্ধতা? কখনো তো তার কাজকর্মে ভালোবাসা অনুভব করতে পারি, আবার কখনো পারি না। তার উপস্থিতি আমার জীবনে এক অনাহূত বাস্তবতা। মাথায় কোন শয়তানের বুদ্ধি লাড়া দিচ্ছে ম্যাডাম? হ্যাভেনের গম্ভীর চওড়া কণ্ঠে অরু তড়াক করে চোখ খুলল।
বেরিয়ে আসে সেও অযাচিত ভাবনা থেকে আজকে তাকায়। হ্যাভেন পানির পাত্র আর কাপড় যথাস্থানে রেখে আসে। আমি আপনার মতো না, আপনি নিজেই আস্ত একটা শয়তান। আপনার মাথায় যা শয়তানি চলে তার ধারে কাছে আমি নেই। হ্যাভেন কোনো কথা না বলে চুপচাপ অরুর পাশে বসলো। মৃদু হাতে অরুর পায়ে হাত বোলালো। অরুর কেমন সুরসুরি লাগছে, কিন্তু হ্যাভেনের কঠিন মুখশ্রী নজর পড়তেই আওড়ালো না নিজ চঞ্চল বুলি। তবে হ্যাভেনের ছোঁয়ায় এক ধরনের কোমলতা ফুটে উঠল। পায়ের ক্ষতটায় একটু জোরে স্পর্শ লাগতেই অরু কেঁপে ব্যথাতুর শব্দ তুলল। হ্যাভেন কণ্ঠে স্নিগ্ধ উদ্বেগ। ব্যথা লাগছে? অরু ফট করে আচমকা প্রশ্ন করল। আপনার আগের বউ কি দেখতে খুব সুন্দর ছিল? অরু কথাটা কেন বলল নিজেও জানে না, কিন্তু আকস্মিক অবাঞ্ছিত বাক্য হ্যাভেনের মধ্যে কোনো ভাবান্তর পরিলক্ষিত দেখা যাচ্ছে না। এতে অরু বেশ অবাক হলো। হ্যাভেনের আপন ছন্দে বলা প্রত্যুত্তরে তিরস্কার ভাব। সৌন্দর্য দিয়ে ভালোবাসে বিচার করতে চাইছো? সিরিয়াস হচ্ছেন কেন? জাস্ট জানতে চেয়েছি, না বললে নাই। আমার তো শোনার আগ্রহ নেই। হ্যাভেন ঠোঁট বাঁকায়, মৃদু হেসে কটাক্ষ করে বলে, আগ্রহ আছে কি না সেটা তোমার কথার ধরন দেখে বোঝা যাচ্ছে। অরু প্রত্যুত্তর করলো না, চুপটি করে রইল। হ্যাভেন ফের বলতে লাগলো, অনেক সময় আমাদের জীবনে কিছু মানুষের উপস্থিতি আমাদের জীবন অনিচ্ছাকৃত এক অধ্যায় মনে হয়, মন থেকে মেনে নেওয়া যায় না। দিন শেষে একটা সময় আমরা বুঝতে পারি সে অধ্যায় নিকশ কালো আধার নয়, বরঞ্চ উজ্জ্বলতার সূত্রপাত। অরুর মাথায় ঢুকলো না হ্যাভেনের কাঠিন্য বাক্যটায়, শুধু মস্তিষ্ক ক্যাচ করলো হ্যাভেন ঘুরিয়ে পেঁচিয়ে তাকে মেনে নিতে বলছে। অরু জানে এভাবে দিনের পর দিন নিজেকে গুটিয়ে রেখে যন্ত্রণা দ্বিধার মধ্যে বেঁচে থাকা কতটা কঠিন। সময়ের সাথে পাল্লা দিয়ে জীবন মুহূর্তেই পরিবর্তন করতে পারলে দুঃখ মানুষকে কখনো ছুতে পারত না। অরু হাতে ভর দিয়ে হেলানো বালিশের সঙ্গে আরেকটু সেটে যায়। করতলে ছোঁয়া লাগে শক্ত কোনো বস্তু। নেত্রদয়ের সম্মুখে তুলে ধরতেই নজর পড়ল ছাদে পাওয়া আংটিটা। অরু হ্যাভেন তখন জিনিসগুলো দেখে নিজের কাছে রেখেছিল, কিন্তু ভুলবশত আংটিটা বালিশের পাশে রয়ে যায়। সেটা খেয়াল না করে টুকুরের রুমে চলে গিয়েছিল। অরু আংটিতে দৃষ্টি স্থির রেখে আনমনে বলে, এইটা তো ড্রেসিং টেবিলে ছিল, এখানে আসলো কিভাবে? হ্যাভেন তুরন্ত আংটিটা অরুর হাত থেকে ছিনিয়ে নিল, ঢুকালো ট্রাউজারের পকেটে। অরু ভ্রু কুঞ্চিত করে ফেললো, জিজ্ঞেস করলো সবেকে, এটা আপনার? হ্যাভেন গভীর চাহনি নিক্ষেপ করে অরুর প্রশ্নবিদ্ধ হরিণী নেত্রে বালিশের ডিজাইন করা ফুলের পাতার উপর এক পল চেয়ে প্রত্যুত্তর করে, তাহলে কার? যার আংটি তার। হ্যাভেনের ভাবলেশীন জবাব অরুর অসন্তোষ হয়। এটা কোনো উত্তর হলো? তেরা মার্কালো। অরু কণ্ঠ নিচুতে নিয়ে শোধায়, অন্যের আংটি নিজের কাছে কেন রেখেছেন? এগুলো আমি পেয়েছি, আমাকে দিন, যার জিনিস আমি তাকে ফেরত দেব। হ্যাভেন সরু চোখে তাকালো, টান টান ললাট কুচকে ফেললো সহসা। নজর আটকে যায় অরু স্নিগ্ধ মুখশ্রী জুড়ে লেপ্টে থাকা কৌতূহলে। হ্যাভেন তা পরখ করে নিগুড়ো ভাবে জানতে চাইল পরপর, চেইন, চিরকুট, এই আংটি তুমি পেয়েছো? অরুর সরল সাবলীল স্বীকারোক্তি। হ্যাঁ। হ্যাভেনের জানার উদ্বেগ। কোথায়? ছাদে। ছাদে কোথায়? অরু বিরক্ত হয়, ফোঁস করে লম্বা শ্বাস টানল। ছাদের দিকটায় একটা বদ্ধ কক্ষ রয়েছে। হ্যাভেন রাশবাড়ি কণ্ঠে জানালো, স্টোর রুম ওটা। সেখানে একটা বড় টব রয়েছে, টবের পাশেই পেয়েছি। তবে হ্যাভেন আগ্রহ প্রবল হয়, ছটফট সমেত শুধালো, তবে আংটি স্টোর রুমের দরজার কাছে পেয়েছিলাম। হ্যাভেনের কুচকানো ললাট আরো কুঞ্চিত হয়ে প্রগাঢ় ভাঁজ পড়ল, কামড়ে ধরল নিচের ঠোঁটের এক পাশ। হিসাব মেলানোর মতো চোখের মনি ঘোরালো এদিক ওদিক, এলোমেলো দৃষ্টি বিচরণ ঘটানোর মধ্যেই বলে ওঠে, ছাদে গেছিলে কেন? ইচ্ছা। আর যাবে না? হুকুম করছেন? তোমার যা মনে হয়। রুমে কতক্ষণ বসে থাকতে ভালো লাগে? পুরোপুরি যেতে নিষেধ করিনি, সুস্থ হওয়া আগে। আপনার প্রথমে বলার ধরন এমনটাই ছিল না? হ্যাভেন বিড়বিড় করে বলল, বিয়ে করার স্বাদ মিটে গেছে। ওরু শুনল না, পাত্তা দিল না। সন্দেহে অস্বস্তি মাখা গলায় জানতে চাইল, চেইন সাথে লকেটের ভেতর একটা নারীর প্রতিচ্ছবি দেখেছিলাম, সে কে?
পরিচিত মুখাবয় আবারও হানা দিল চক্ষুদয়ে, বেশি উঠল কিছু তিক্ত ভয়াবহ স্মৃতি। হ্যাভেনের বুক মুচড়ে উঠল, শুষ্ক ঢোক গিলল, ভারীকে নিঃশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলে, আমার খুব কাছের একজন মানুষ, ভীষণ ভালোবাসি তাকে। হ্যাভেনের তৃপ্তিময় দাম্ভিক সমেত কাটকার জবাব অরুর অন্তঃকরণ নাড়িয়ে দিল। অদৃশ্য এক যন্ত্রণার বেড়া জালে বেষ্টনী করল আচমকা। অচিরেই ভাঙন ধরল ক্ষুদ্র সময়ের ভালো লাগার রেশ। বুকের ভেতর কারণ ছাড়াই চিনচিন সূক্ষ্ম ব্যথার অনুভব করলো। ঘন ঘন শ্বাস টানলো বার কয়েক, বিরস মুখে শিউ মনে ভাবল, মেয়েটা কি হ্যাভেনের আগে স্ত্রী? সে কোথায়? আবার ফিরে আসবে হ্যাভেনের জীবনে? হ্যাভেন কি তাকে ফিরে পেয়ে অরুকে ডিভোর্স দিয়ে দিবে? ভুলে যাবে অরুকে? অরুর কি হলো কে জানে? ভাবনার সুতো ছিঁড়তে দিল না। সেথা মস্তিষ্কে সচল রেখে ফুঁপিয়ে কেঁদে উঠল হঠাৎ। অক্ষিপট অশ্রু জলে টইটুম্বুর হয়ে গেল মুহূর্তেই। ঠোঁটে ঠোঁট চেপে কান্না সংবরণ করতে চায়, পারে না। গলায় আটকে রাখার চেষ্টা করেও ব্যর্থ হলো। হ্যাভেন বিচলিত হয় তৎক্ষণাৎ। আচানক নোনা জলের উৎসের কারণ উপলব্ধি করতে সক্ষম হলো না। নিগুড় চাহনিতে ঝলমলে জলরাশিময় নয়নে নিবদ্ধ করে আলিঙ্গন করলো এক হাতে সহধর্মিণীকে। অরু ঝাড়া মেরে ভরসাযোগ্য হাত সরিয়ে দিল অতীব অবহেলায়। ফুরসত পেল না রমণী। এটা হ্যাভেন, দমে যাওয়ার মানুষ না। সে তো জানে না। তার সাথে নরম আচরণ করলেও হ্যাভেনের মনস্টার রূপ ঠিক ততটাই ভয়ঙ্কর। হ্যাভেনের খসখসে করতলে জায়গা দখল করলো অরুর মসৃণ কপল। ললার জুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট চুল গুছিয়ে দিল সন্তপর্ণে। পলক্ষীন বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিয়ৎ পরিমাণ। অরু অনুভূতিহীন শূন্য চোখ বোলালো সম্মুখের পুরুষের। অসহ্যকর পুরুষের সেই তীর্যক চাহনির ভাষা বুঝতে পারল না অতি আবেগে ভেসে থাকা অরু। হ্যাভেন গভীরভাবে অবলোকন করছে সেও নারীর মুখবিবর। সময়ের পলকে ছুটে আসে হালাল নারীর ওষ্ঠদয়ের সঙ্গে মিলন ঘটানোর অভিলাষে। অরু মুহূর্তেই চোখ মুখ খিচে বন্ধ করে নিল। শ্বাস নিতে ভুলে গেল মেয়েটা, নিঃশ্বাস ছাড়ল না। মুখমণ্ডলের কোথাও কোনো পুরুষালী সংস্পর্শ অনুভব না পেয়ে পট করে দৃষ্টি মেলল। তৎক্ষণাৎ উষ্ণ ওষ্ঠপোট ছুঁয়ে গেল অরুর থুতনি। হালকা না, ছোঁয়া একটু বেশি গভীর। অরুর বিহবিলিত ফাটা চক্ষুদয় বড় বড় হয়ে যায় সহসা। আপনা আপনি পেলব হাত স্থান পায় নিজ থুতনিতে। সেখানে হ্যাভেনের ঠোঁটের ভেজা চুমুর পরশ এখনো লেপ্টে। অরু অধর ফাঁক করে কিছু বলতে চাইল, অমনি বাধা পড়ল কণ্ঠনালীতে। গিলে নেয় ঠোঁটের ডগায় আসা পুলি। কারণ হ্যাভেন শক্ত বেষ্টনী দ্বারা আটকে রেখেছে অরুর ন্যাতানো শরীরটা। বিস্ময় কাটিয়ে উঠতে না উঠতেই পুনরায় হোঁচট খেল অরু। উন্মুক্ত ঘাড়ে অধর চেপে চুপ করে আছে হ্যাভেন। জোরে জোরে শ্বাস টানছে না, এটা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস না। অরুর মেয়েলি শরীরে শিহরণ জাগরের মতো উষ্ণ শ্বাস নয়। এই শ্বাস হতাশ, কাতর, আহত, কষ্টের ভারী নিঃশ্বাস। অরু রাগান্বিত বিরক্তিকর রিয়াকশন দিতে ভুলে গেছে। অচিরেই এগুলোকে পেছনে ঠেলে কাপা পেলব হাত আলতো করে রাখলো হ্যাভেনের পেটানো বলিষ্ঠ পৃষ্ঠদেশে। এতে হ্যাভেন আশকারা পেল। হাতের বন্ধন দৃঢ় করলো পূর্বের চেয়ে। বলল বিট বিট করে, থ্যাংক ইউ পাখি, থ্যাংক ইউ সো মাচ। অরু শুনতে পায় ভ্রুক্ষেপহীন ভাবে ঢিম স্বরে শুধায়, থ্যাঙ্কস ভাই। ছাদে পাওয়া জিনিসগুলো খুঁজে চলেছি কয়েক বছর ধরে, পাইনি। তুমি পেয়েছো। ইউ আর ভেরি লাকি ফর মি। থ্যাংক ইউ জান। আরো কিছু সময় পর সরে আসে হ্যাভেন। এক হাতের করতল স্পর্শ করলো অরুর গাল, অন্য হস্তে নির্দ্বিধায় মুছে দিল অরুর অশ্রুসিক্ত নয়ন। মন পোষণ করে অরুর ললাটে পরম যত্নে আদুরের পরশ এঁটে দিতে কিন্তু বিবেক বাদ নির্মাণ করলো। অশ্রুজল উৎসের সন্তান কোথায়? হ্যাভেনের শান্ত বিনম্র প্রশ্ন, অথচ অরু ঘাবড়ে যায়। নিজেকে দ্রুত সামনে মিহিস্বরে বলে, পায়ে ব্যথা করছিল। ললাটের ভাঁজ গাঢ়তর করে জানতে চায় হ্যাভেন। আর ইউ শিওর? অরু থমথমে খায়। হ্যাভেনের জহুরি তীক্ষ্ণ চাহনি বোধ হলেও বাইরে প্রকাশ হতে দিতে নারাজ মস্তিষ্ক। মুখ ঘুরিয়ে অন্যদিকে চেয়ে ঢেলে দিল অঢেল জবাব, ইয়েস। হ্যাভেন ঘাটল না, এত নিগুড়ে ভাবল না। সবসময় মানুষের মন এক থাকে না। কিন্তু অরুর ফোঁতা মুখ দেখতে ভালো লাগছে না। গলা খাঁকারি দিল হ্যাভেন, ফিচেল হেসে বলে উঠল, প্রেমিক পুরুষ পছন্দের রমণের কাজল টানা ডাকর ডাকর রাখে যুগলকে উপাধি দেয় হরিণের চোখ। আচ্ছা, গরুর চোখ কেন বলে না? গাধার চোখ কেন বলে না? তারা তো অবলা প্রাণী, তারা কি দোষ করলো?
হ্যাভেনের অদ্ভুত প্রশ্নে অরুর শান্ত চোখ বড় বড় হয়ে গেল নিমিষে, তাজ্জব বনে গেল। আজগুবি চিন্তা ভাবনার মুহূর্তেই তবদা খেল অরু। মেয়েটা চোখে মুখের হতভম্ব ভাব নিয়ে তাকিয়ে রইল। কিছু বলতে গিয়েও কথাগুলো যেন আটকে গেল গলায়, পিটপিট করে তাকায়। এরকম অযাচিত আশ্চর্য কথায় কিঞ্চিত ভড়কালো মেয়েটা, কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে আসে হতবিহ্বল বাক্য। পাগল টাগল হয়ে গিয়েছে নাকি? হ্যাভেন নিজের ফিজেল হাসি ধরে রেখে নিষ্প্রভ গলায় বলল, কি হলো ভাবছো হঠাৎ এত ফিলোসফি কেন? আসলে আমি লজিক দ্বারা ভাবার চেষ্টা করছি। মানুষের মন তো অদ্ভুত, যা দেখে ভালো লাগে সেটাকে দামি, সুন্দর, অর্থপূর্ণ সব বিশেষণে ভরিয়ে দিতে চায়। তাই হয়তো হরিণের চোখ হয়ে গেল ভালোবাসার রূপক, কিন্তু গরু বা গাধা ওদের জন্য মায়া লাগে। হায় রে, ওরা বেচারা তো সৌন্দর্যের তুলনা কোনো অংশে কম না, তবুও কেউ তাদের সাথে মনুষ্য জাতিকে তুলনা করতে নারাজ। অরু অজান্তেই ফিক করে হেসে ফেলল। টেকনিক্যালি ভাবতে গেলে হ্যাভেনের কথায় লজিক আছে। অরুর সেই প্রাণ জোড়ানো স্নিগ্ধ মুখশ্রীর হাসি হ্যাভেন মুগ্ধ দৃষ্টিতে দেখল। বিয়ের পর আজ প্রথম অরুকে মন থেকে হাসতে দেখেছে। হাসির ঝলকে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠল অরুর টোল পড়া থুতনি আর পদ্মপুরীর ন্যায় পিরব ঠোঁট। হ্যাভেনের ঘোর লেগে যাচ্ছে, চটজলদি নজর ফিরিয়ে নেয়। এই হাসি হ্যাভেনকে বশীভূত করতে সক্ষম। অরু খিলখিল হাসি বজায় রেখে প্রত্যুত্তর করে, এসব কথা আপনি পান কোথায়? মাথায় কি সব সময় উদ্ভব চিন্তা করে? আপনার ব্রেনটা কি দ্বারা গঠিত? হ্যাভেন কাজ ঝাঁকালো, অ্যাটিটিউড ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে, গ্রীবা বাঁকিয়ে বলল বিরস মুখে, যেদিন আমি জানতে পারবো সেদিন তোমাকে বলবো। একটু থেমে লম্বা শ্বাস টানলো, পুনরায় ভরাট কণ্ঠে বলল, কি চাই? অরু চমকে উঠল। মুহূর্তেই মিয়ে গেল অধরের ঝরঝরে হাসি। বিস্ময় ঢেলে পাল্টা প্রশ্ন ছুড়ল, কখন বললাম আমি কিছু চাই? তুমি চাওনি, কিন্তু আমি দিতে চাই। হঠাৎ এত পরিবর্তন? আর কি চাইবো? যা খুশি চাইতে পারো। ছাদে পাওয়া জিনিসগুলোর জন্য একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইছে, নয়তো তোমার প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। সময়ের পলকে হ্যাভেন পুরো গম্ভীর অভিব্যক্তি ফিরে আসে, কণ্ঠে তীব্র তেজ, দীপ্তিময় ভাব। অরু তাচ্ছিল্য হাসে, মলিন চোখে চেয়ে বলে, লাগবে না কিছু। হ্যাভেন ঝুঁকে আসে খানিকটা, অরুর অপর পাশে এক হাত রেখে বেড়াজাল সৃষ্টি করে। অরু নড়তে পারে না, চোখে চোখ রেখে গমগমে স্বরে বলল হ্যাভেন, তোমার বাবার সাথে দেখা করবে? অরু তপ্ত শ্বাস ছেড়ে মস্তক নিচু করল, কোনো প্রতিক্রিয়া দেখালো না। হ্যাভেন আঙুল দিয়ে অরুর থুতনি স্পর্শ করে নিচু করা মুখ উঁচু করল। অরুর চোখ ছলছল। হ্যাভেন শান্ত দৃষ্টি তাক করে মুচকি হেসে জানায়, এখানে আসতে বলবো নাকি ও বাড়িতে যাবে? অরু নিশ্চুপ, মুখমণ্ডল জুড়ে অন্ধকার। সে সামথিং। অরু হাত ছড়িয়ে দিল, ঠোঁট নেড়ে বলল না কিছু, মাথা নেড়ে নির্বিঘ্নে সায় জানায়, যার অর্থ যেখানে খুশি দেখা হলেই হলো। হ্যাভেন প্রফুল্ল সজীব হাসল। অরুর ঘাড়ে সরু না ঘষে চনমনে কণ্ঠে আশ্বস্ত করে বলে, কাল ব্যবস্থা করছে।